ভরবেগ কথাটিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে দেখো এখানে দুইটা আলাদা আলাদা শব্দ পাওয়া যায়। একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বেগ। ভরকে আমরা প্রকাশ করি এম দিয়ে আর বেগকে প্রকাশ করি ভি দিয়ে। এখন চিন্তা করো সিম্পলি, এখানে একটা বস্তু আছে। দেখো এখানে একটা বস্তু আছে, যেই বস্তুটি স্থির, অর্থাৎ এর ভি হচ্ছে 0। এখন কিছুক্ষণ পর এখান থেকে যদি কেউ এসে বস্তুটিকে ধাক্কা দেয়, তাহলে কি আর বস্তুটি স্থির থাকবে? বস্তুটি কিন্তু তখন আর স্থির থাকবে না। তখন বস্তুটিতে আমরা একটা বেগ দেখতে পাবো, কারণ বস্তুটি অবস্থান পরিবর্তন করছে। তো অবস্থান যেহেতু পরিবর্তন করছে, এখানে অবশ্যই আলাদা একটা বেগ হবে, যেটা কখনোই আর যাই হোক 0 হবে না। তো তাহলে দেখো, আমরা ধরে নিই সেই বেগটার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো শুরুতে এবং শেষে বস্তুর ভরে কি কোনো পরিবর্তন আসছে? আশা করি তোমরা বুঝতে পারতেছো যে বস্তুর ভরে কোনো পরিবর্তন আসে নাই। বস্তুর ভর প্রথমেও যদি এম থেকে থাকতো, তাহলে শেষেও এম আছে। তো এখন দেখো, আমাদের যে আজকের টপিক, এটার নাম হচ্ছে ভরবেগ। আমরা পড়তে যাচ্ছি ভরবেগ। তো আমরা কি করব? এই বস্তুর ভরকে বিবেচনায় নিব আর এই বস্তুর বেগকে বিবেচনায় নিব। তো আমরা যদি এখন এই বস্তুটার ভরবেগ বের করতে চাই, তাহলে আমরা কি করব? দেখো, সংজ্ঞানুসারে ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে আমরা এই বস্তুর যদি ভরবেগ বের করতে চাই, তাহলে আমরা জাস্ট ভরকে বেগ দ্বারা গুণন করব। তো এই বস্তুটার ভর আমরা ধরে নেই 5 কেজি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভরবেগ লিখতে পারবো 5 গুণন 0। তো দেখো, বস্তুটি শুরুতে যেহেতু তার বেগ ছিল 0, তাহলে তার ভরবেগ পি সমানও কী হবে? 0 হবে। এখন বস্তুটি কিছুক্ষণ পরে, তো ধাক্কার দেওয়ার পর যখন এই অবস্থায় আসে বস্তুটি, তখন যদি আমরা ভরবেগ বের করতে চাই, এই অবস্থার ভরবেগ, তো সেটাও কী হবে? পি সমান এম গুণন ভি। তো এখন বস্তুর ভর সেম থাকলেও দেখো বেগ কিন্তু আর 0 নেই। তো বেগ এখন হচ্ছে 10। তো ওভারঅল দেখো, বস্তুটিকে বল প্রয়োগ করার পর একটা নির্দিষ্ট সময় পর এই জায়গাতে যখন বস্তুটি আসে, তখন তার ভরবেগ হয় 50। এখন দেখো, আমরা এই ভরবেগের এককটা বোঝার চেষ্টা করব। একক, ভরবেগের একক। দেখো, এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। আমি তোমাদের সবসময় বলি, যে কোনো একক কখনোই মুখস্থ করবে না। দেখো, আমরা ভরবেগের একক নির্ণয় করতে চাই। দেখো, ভরবেগ জিনিসটা কি? ভরবেগ জিনিসটা হচ্ছে ভর এবং বেগের গুণফল। এখন চিন্তা করো যে এই তো ভরের একক কী? ভরের একক হচ্ছে কেজি। আর বেগের একক কী? তোমরা অলরেডি জানো, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এই দুইটা একত্রে লিখলেই আসলে ভরবেগের এককটা হয়ে যাবে, সেটা হবে কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে কি হবে? এটা হবে 50 কেজি মিটার পার সেকেন্ড, এবং বস্তুটি শুরুতে ছিল 0 কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে ভরবেগ। আচ্ছা, এখন দেখো, ভরবেগের পরিবর্তন আমি তোমাদেরকে এই তো একটা উদাহরণ একটু সময় নিয়ে এই জন্যই ব্যাখ্যা করলাম, কারণ আমরা ভরবেগের পরিবর্তনটা আসলে আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো দেখো, একটা বস্তু প্রথমে তার বেগ ছিল 0, তারপর যখন আমরা বল প্রয়োগ করি, তখন তার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো, শুরুতে একটা ভরবেগ ছিল, যেটা আমরা এখানে বের করেছি। দেখো, এটা হচ্ছে শুরুর ভরবেগ। তো এটাকে আমরা ধরলাম P1। আর এইটা হচ্ছে দেখো শেষের ভরবেগ, এটাকে আমরা ধরলাম P2। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব? ডেল পি সমান আমরা লিখতে পারি P2 বিয়োগ P1। তাহলে মান কত আসে এটার? দেখো, 50 বিয়োগ 0 কেজি মিটার পার সেকেন্ড। তো দেখো, এটার অ্যান্সার আসে 50 কেজি মিটার পার সেকেন্ড। তো এইভাবে যদি কোনো একটা প্রশ্নে কোনো একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই বস্তুটির ভর ব্যবহার করে ভরবেগের পরিবর্তন বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে এখানে একটা কথা লেখা আছে, বলের ঘাত। তো বলের ঘাতটা বোঝার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখিয়ে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এই কথাটুকুকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয়, দেখো একটু আগেই কিন্তু আমরা সেটা দেখলাম, একটা বস্তু ছিল, সেই বস্তুতে আমরা বল প্রয়োগ হতে দেখলাম। তো এই তো ইনি এখানে এফ বল বস্তুটার উপর প্রয়োগ করে। তাহলে বল প্রয়োগ করার কারণে আমরা কি দেখলাম? বস্তুর ভরবেগ শুরুতে ছিল 0, সেখান থেকে 50 কেজি মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে বল প্রয়োগ করলে একটা বস্তুর ভরবেগ
কি হয়, একটা বস্তুর ভরবেগ বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে দেখো এই তো আমরা এখন এই কথাটুকুকে ডিপলি বোঝার চেষ্টা করব। দেখো এখানে প্রথমত কি আছে চিন্তা করো। এখানে প্রথমত আছে হচ্ছে ভর। আচ্ছা, তো আমরা ভরকে বিবেচনায় নিলাম, এই তো আমরা একটা ভরের বস্তু চিন্তা করলাম। এখন দেখো তারপর কি আছে, বেগ। তাহলে আমরা এর সাথে যদি বেগকে গুণন করি তাহলে আমরা কি পাবো, ভরবেগ, তাই তো। এখন দেখো ভরবেগের পরিবর্তন মানে কি, অবশ্যই একটা বস্তু শুরুতে যখন একটা অবস্থা ছিল তার বেগ ছিল ভি, আমরা ধরলাম ইউ সমান 0, এরপর বস্তুটিকে যখন বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি অপর একটা অবস্থানে যায়, তখন তার বেগ হয় সামথিং নট 0, ওকে, 0-র চেয়ে বেশি। আচ্ছা, আমরা সেটা ধরেই নিলাম হিসেবের সুবিধার্থে, ধরো আগেরটার মতোই 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো ভরবেগের পরিবর্তন। এখন আমরা যদি দেখো, আমরা কিন্তু ভরকে চিন্তা করেছি এম দিয়ে, বেগকে চিন্তা করতেছি বেগ দিয়ে, ভি দিয়ে। তাহলে দেখো ভরবেগ, ওভারঅল ভরবেগকে আমরা কি দ্বারা চিন্তা করি বলো তো, ভরবেগকে আমরা চিন্তা করি এম ভি দ্বারা। ওকে, এই তো দেখো এম ভি দ্বারা। এখন আমরা চিন্তা করব একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভরবেগের পরিবর্তন। তার মানে কি শুধু একটা ভরবেগ থাকলে কি সেখান থেকে পরিবর্তন নির্ণয় করা যাবে বলো, অবশ্যই না। তাহলে দুইটা পয়েন্ট থাকতে হবে, একটা শুরুর পয়েন্ট থাকতে হবে, একটা শেষের পয়েন্ট থাকতে হবে। তো এখানে দেখো এটা শুরুর পয়েন্ট। ওকে, তো আমরা শুরুর পয়েন্টটাকে ইউ দ্বারা বলি। ওকে, তো আমরা ইউ দ্বারা যদি এখানে লিখি তাহলে এম ইউ, তাহলে এর মান কত হবে, দেখো এর মান হচ্ছে 0। এরপর দেখো পরবর্তীতে বস্তুটির বেগ হচ্ছে এম ভি। তাহলে এখানেও দেখো আমরা এখানেও বস্তুটার বেগ ভর যদি 5 ধরে নেই তাহলে দেখো 5 গুণন 10, তো আমরা পাবো হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাইছিলাম যে ভরবেগের পরিবর্তন, এই অংশটুকু আমরা দেখব। তাহলে আমাদেরকে কী করতে হবে, এম ভি মাইনাস এম ইউ। তো আমরা জানি এটা হবে 50 বিয়োগ 0 সমান সমান 50। ফাইনালি আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আর একটা কথা আমাদের বাদ আছে। দেখো আমরা ভরবেগ পর্যন্ত হিসাব করেছি, ভরবেগের পরিবর্তন সহ হিসাব করেছি, কিন্তু এই তো হার কথাটাকে কনসিডার করে আমরা সম্পূর্ণ কথাটাকে যদি ম্যাথমেটিক্যালি এখানে দেখতে চাই তাহলে আসলে কি হবে, হার। হার মানে কি, হার মানে যে কোনো একটা কাজ বা যে কোনো একটা জিনিস আমরা 1 সেকেন্ডে কতটুকু করতে পারি সেটাই হচ্ছে হার। তাহলে আমরা কিন্তু অলরেডি কী বের করে ফেলেছি, আমরা ভরবেগের পরিবর্তন বের করে ফেলেছি। ভরবেগের পরিবর্তন ছিল এম ভি মাইনাস এম ইউ। তাহলে এম ভি মাইনাস এম ইউকে আমরা যদি এই তো সময় দ্বারা ভাগ করি, অর্থাৎ টি দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা এই তো কথাটা, এত বড় একটা কথা, ভর বেগের পরিবর্তনের হার, সম্পূর্ণ কথাটার মিনিং কিন্তু এই লাইনের মধ্যে এখন আছে, টি দিয়ে ভাগ করার পর। ওকে, তো দেখো এই তো সূত্রে কি বলা হয়েছে, দ্বিতীয় সূত্রে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে আরেকটা রাশি আসবে, সেটা কি হবে, সেটা হবে বল, তার কেমন হবে, সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতেই পারি যে বল হচ্ছে ভর বেগ। দেখছো ভরবেগের এই তো মাইনাস এমইউ দেওয়ার কারণে এটা কি হয়ে গেল, ভরবেগের পরিবর্তন। এই পর্যন্ত কিন্তু আছে ভরবেগের পরিবর্তন, এই তো টি দ্বারা ভাগ করার কারণে এটা হয়ে গেল ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, এখন এখানে আমরা যদি সমান চিহ্ন লিখতে চাই, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে। আর এখানে প্র্যাকটিক্যালি যখন একটা বস্তুকে এইভাবে বল প্রয়োগ করে আরেকটা জায়গায় নেওয়া হয় তখন আসলে এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজই করে না এই বলটাকে বাধা দেওয়ার জন্য বা বাড়ানোর জন্য। এই জন্য এখানে সমানুপাতিক ধ্রুবকের মান হয় 1। এটা হচ্ছে অবজারভেশনাল ফ্যাক্ট এবং প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। ওকে, তো সেখান থেকে আমরা এফ এর মান পাই এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। ওকে, এখন দেখো একটা বিষয় খেয়াল করো, এখান থেকে আমরা যদি এমটাকে কমন নেই তাহলে কিন্তু ভি মাইনাস ইউ থাকে আর নিচে থাকে টি। এখন দেখো এই যে অংশটা তোমাদের কি চেনা চেনা লাগছে না একটু, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আশা করি তোমরা এটাকে ত্বরণের সাথে রিলেট করতে পারতেছো। তো সেই ক্ষেত্রে দেখো আমরা পরের লাইনটা ঠিক এইভাবে এম এ লিখতে পারি। সো দিস ইজ হাউ এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ ডিরাইভড। ওকে, তো আশা করছি তোমরা ভরবেগ তো বুঝতে পারছোই, সেই সাথে ভরবেগ
এর পরিবর্তনের হার যে আসলে বলের সাথে রিলেটেড, সেটাও তোমরা সূত্র প্রতিপাদনটা দেখেছো এবং আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, একটা বিষয় একটু অ্যাসিওর করো, তোমরা যদি বুঝতে নাও পেরে থাকো, এটা তো বুঝতে পারছো যে এই কথাগুলো আসলে খুবই ইন্টার রিলেটেড এবং বোঝা পসিবল। তোমরা যদি এতটুকু মাথায় নলেজ রাখো যে এই জিনিসগুলো আসলে বোঝা যায়, তো সেটাও একটা তোমাদের জন্য অ্যাচিভমেন্ট। বুঝতে পারছো? তোমরা জাস্ট টেনশন নিও না, আমাদের সাথে থাকো। আমরা আমাদের সহজীকরণ ভিডিওগুলোর মাধ্যমে আশা করছি তোমাদের সম্পূর্ণ ফিজিক্সটাকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত সহজ করে দেব। ওকে, তো আমরা দেখলাম ভরবেগ। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলা ছিল যে বলের ঘাত, যেটাকে বোঝার জন্য আমরা একটু দ্বিতীয় সূত্রটা দেখে আসলাম। বলের ঘাত জিনিসটা আসলে কি জানো? আমরা কি সূত্রটা বললাম? দ্বিতীয় সূত্র, যে কোনো বস্তুর ভর এবং বেগ এর গুণফল হচ্ছে ভরবেগ। সেই ভরবেগের পরিবর্তন এবং সেই পরিবর্তনের আবার হার কার সমানুপাতিক? বলের সমানুপাতিক। ওকে, তো আমরা এটাকে আবার কি লিখলাম? এখানে সমানুপাতিক ধ্রুবক ছিল অন, এই জন্য আমরা লিখলাম এফ সমান এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এখন দেখো, এই তো সমীকরণের এই পাশে, সমীকরণের ডান পাশে টিটা কী অবস্থায় আছে বলো তো? টি এখানে ভাগ অবস্থায় আছে। এই টিকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে সে কী অবস্থায় থাকবে? গুণন অবস্থায়। তো চলো আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। তো তাহলে কি হলো? এটা এম ভি মাইনাস এম ইউ। তো এই যে এফটি এখানে দেখতে পাচ্ছ, এই এফটি এটাই হচ্ছে বলের ঘাত। বলের ঘাত দেখো, এই তো এইটা হচ্ছে বলের ঘাত, আর এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো যে বলের ঘাত তাহলে জিনিসটা কি? একটা বস্তুর উপর কেউ যদি বল প্রয়োগ করে, তাহলে বস্তুটি একটা অবস্থান পরিবর্তন করে। এখন এই বলটা কত সময়ব্যাপী প্রয়োগ করা হলো? ধরো এই যে এই ছেলেটি এই এত দূর পর্যন্ত বলটা প্রয়োগ করছে, তারপর সেখানে থেমে গেছে, কিন্তু বলটা, এই যে বস্তুটা আরও সামনে গেছে। তো এই যে অংশটুকু, যতটুকু সময় জুড়ে বল প্রয়োগ করা হলো, কতটুকু সময়? টি সমান সমান একটা তো মান আছে অবশ্যই, তো টি সমান সমান ধরো টি। তো এই যে প্রয়োগকৃত বলকে আমরা যদি প্রয়োগকালীন সময় দ্বারা গুণন করে দিই, তাহলে যে রাশিটা পাবো সেটাই হচ্ছে বলের ঘাত। ওকে, সেটাই হচ্ছে বলের ঘাত। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমরা ভিডিওতে কী কী জিনিস কভার করলাম? আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করলাম ভরবেগ জিনিসটা আসলে কি, তারপর সেখান থেকে দেখলাম ভরবেগের পরিবর্তন রাশিটা কি, তারপর বলের ঘাত, এবং তার পাশাপাশি আমরা জানার চেষ্টা করলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিভাবে এফ সমান এম এ এই রাশিটা প্রতিপাদন করতে পারি। তো দেখো, এখন আমি তোমাদেরকে একটা ক্রিটিক্যাল বিষয় বলি। ক্রিটিক্যাল না, আসলে সহজ, কিন্তু অনেক সময় এটা শিক্ষকরা আলোচনাতেই আনে না। তো একটা বিষয় দেখো, আমরা যখন বল এবং জড়তা পড়েছিলাম, বল এবং জড়তা, আচ্ছা, বল এবং জড়তা পড়েছিলাম, তখন দেখো নিউটনের প্রথম সূত্র ছিল। নিউটনের প্রথম সূত্র দেখো, এই তো নিউটনের প্রথম সূত্রে কি বলা আছে? নিউটনের প্রথম সূত্রে বলা আছে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, তাহলে দেখো, এই তো বল কথাটা, বলের সংজ্ঞা, বলের কি সংজ্ঞা। আবার দেখো, স্থির থাকা, তারপর গতিশীল থাকা, এটা কি? জড়তা। এই যে সংজ্ঞা দুইটা আমরা কোথা থেকে পাইছি? 1 নাম্বার সূত্র থেকে পাইছি। কিন্তু দেখো, বলের সংজ্ঞা আমরা পাইছি ফার্স্ট ল থেকে। কিন্তু দেখো, বলের যে সমীকরণটা এফ সমান সমান এম এ, বুঝছো? বলের সমীকরণ আমরা কোন সূত্র থেকে পেলাম? এইটা হচ্ছে তোমাদের জন্য একটা কোশ্চেন। তো এটার অ্যান্সার খুবই সহজ। দেখো এখানে কি লেখা আছে, দেখো এই তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এফ সমান সমান এম এ। এটা দ্বিতীয় সূত্র থেকে আসছে, কারণ এই দেখো দ্বিতীয় সূত্রটাকে আমরা ব্যাখ্যা করে করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করেছি এই সমীকরণটা কীভাবে আসলো। তো কঠিন প্রশ্নের সহজ উত্তর যে বলের সমীকরণ আসলে আসে সেকেন্ড ল থেকে। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পারছো। বলের সমীকরণ আমরা পাই সেকেন্ড ল থেকে। তাহলে বলের সংজ্ঞা আমরা পাই কোথা থেকে? ফার্স্ট ল
নিউটনের যে ফার্স্ট ল আছে সেখান থেকে, আর বলের সমীকরণ আমরা পাই নিউটনের যে সেকেন্ড ল আছে। এটা কিন্তু এমসিকিউতে খুব কমনলি আসা একটা কোশ্চেন, এমনকি শুধু তোমাদের এসএসসিতে আসবে তা না, এটা ইন্টারমিডিয়েট এমনকি অ্যাডমিশন, তোমরা যে মেডিকেল অ্যাডমিশন বা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পরীক্ষা দিবা সেখানে যে এমসিকিউগুলো থাকে সেই এমসিকিউগুলোর জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কিন্তু দেখো, তোমরা কেউ যদি এসএসসিতে এই জিনিসটা বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু এখন থেকে শুরু করে ওই অ্যাডমিশন পর্যন্ত এই জিনিসটা তোমার মাথায় কোথাও না কোথাও থেকে যাবে। হ্যাঁ, তো আশা করছি আমরা এইভাবেই সহজ জিনিসগুলোকে সহজভাবেই পড়ানোর চেষ্টা করবো তোমাদেরকে। ধন্যবাদ সকলকে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, এমনকি লাইক কমেন্টে জানাতে ভুলবা না, কারণ তোমাদের ছোটো ছোটো দু একটা লাইক কমেন্টও আমাদের জন্য অনেক একটা মোটিভেশনের কাজ করে। তো আমরা আমাদের মেডিকেল লাইফে অনেক ব্যস্ততার ভিড়ে তোমাদের জন্য যে ফ্রি ক্লাসের কিছু সময় বের করি, তো এই জায়গাতে অনেক মোটিভেশন বা অনেক বাধা কিন্তু কাজ করে। তো তোমাদের এই সামান্য লাইক কমেন্টগুলো আমাদেরকে অবশ্যই মোটিভেটেড করবে, আর সেটার ভিত্তিতে আমরা হয়তো সামনে আরও বেশি তোমাদের জন্য কাজ করতে পারবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।